অলক্ষ্মী ছেলে, জন্মের সাথে সাথে মাকে খেয়েছিস, তার কিছুদিন পর বাবাকেও খেয়ে নিলি, আর এখন আমাদের খাওয়ার ধান্দা। তোর মতো কুলাঙ্গা ছেলে মরতে পারিস না? রাস্তাঘাটে এত মানুষ মরে, তুই মরতে পারিস না? রাধিকা বেগম কথাগুলো বলছে আর অনেককে বেল দিয়ে বেদরম ভাবে পিটাচ্ছে। পিটাতে পিটাতে হাঁপাতে শুরু করে, আর অনেক ফ্লোরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, শরীরটা ফ্লোরে এলিয়ে দিয়েছে। মারের দাগগুলোর মাঝে রক্ত জমাট বেঁধে গেছে, ওটার শক্তি পর্যন্ত পাচ্ছে না। মা, বাবা, তোমরা চলে গেলে, আমাকে কেন সাথে নিয়ে গেলে না? তোমাদের ছাড়া তোমাদের অনেক ভালো নেই। চাচিমা প্রতিদিন নানা অজুহাতে আমাকে মারে। মা ও বাবা, আমি সহ্য করতে পারি না, জানো, খুব কষ্ট হয় আমার। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। রাধিকা বেগম অনেককে এভাবে রেখে চলে যায়। অনেক তার আব্বু আম্মু ছবিগুলো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপনারা হয়তো ভাববেন, একটা ছেলে কেন মেয়েদের মতো মার খেলো, প্রতিবাদী বা কেন করলো না? তাহলে শুনুন, দুনিয়াতে যদি দুইটা ছায়াই একা রেখে চলে যায়, তখন বোঝা যায় দুনিয়া কতটুকু নিকৃষ্ট। অনেকের আব্বু আম্মু মারা যাওয়ার পর সে তার চাচা চাচির কাছে বড় হয়। চাচার সামনে রাধিকা বেগম অনেককে অনেক আদর স্নেহ করার অ্যাক্টিং করে, আর চাচা অফিসে চলে গেলেই অনেকের উপর অত্যাচার শুরু হয়। অনেক মুখ বুজে সব সহ্য করে, কারণ ছোট থাকতেই ভয় দেখিয়ে দেখিয়ে বড় করা হয়েছে। ঘরে রান্না থেকে শুরু করে কাপড় কাচা সহ যাবতীয় কাজ অনেককে দিয়ে করায়। রাধিকা বেগমের একটাই মেয়ে, নাম সাদিয়া। মেয়ে খুব অহংকারী, তবে সে অনেককে অনেক পছন্দ করে। অনেক সাদিয়াকে তেমন পাত্তা দেয় না, টিউশনি করিয়ে নিজেই নিজের খরচ বহন করে। এইবার ভার্সিটিতে উঠেছে অনেক, তার খুবই ইচ্ছা পড়াশোনা করে অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সবার কি আর সব ইচ্ছা পূরণ হয়? রাত 9:30 সই সই অনেক রুমে মরার মতো পড়ে আছে। অনেককে এভাবে বেরমভাবে পিটিয়ে চলে যাওয়ার পর আর এসে দেখেনি ছেলেটা মরে গেছে নাকি জীবিত আছে। অনেক জ্বরে কাতরাচ্ছে। ভাই থেকে আকরাম সাহেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হয় আকরাম সাহেব মানে তার চাচা অফিস থেকে চলে এসেছে। চাচা তাকে অনেক আদর স্নেহ করে। রাধিকা, অনেক বাবা কোথায়? আজ তাকে দেখছি না। প্রতিদিন তো অনেক দরজা খুলে দেয়, তাহলে আজ তুমি কেন? অনেক কোথায়? আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম চুপচে যায়। আমতা আমতা করে বলে, অনেক আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তার নাকি ঘুম পাচ্ছে, তাই আমি আর না করিনি। আকরাম সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, বাবা মা মরা ছেলেটাকে কোনো রকম কষ্ট দিও না, দেখে রাখিও। আমার ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি অনেক। আর সাদিয়া কোথায়? ও, ভুলেই গিয়েছি, আমার নবাবজাদি কন্যা তো সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দাও, খাবার দাও, আমিও উঠি, শরীরটা অনেক ক্লান্ত। আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম খাবার বেড়ে দেন। উনি খাবার খেয়ে রুমে চলে যায়। রাধিকা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। অনেককে আকরাম সাহেব খুবই আদর স্নেহ করেন। যদি কখনো শুনে রাধিকা বেগম অনেকের উপর এমন টর্চার করে, তাহলে ওনাকে আস্ত রাখবেন না আকরাম সাহেব। রাধিকা বেগমের রুমে চলে যায়। আকরাম সাহেব সকাল 7টায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। ফরজের আদান শুনে অনেক আস্তে আস্তে চোখ খুলে বসে। এখন শরীরটা একটু ভালো লাগতেছে। রাতে তো শরীর নাড়াতেই মুশকিল ছিল। অনেক আস্তে আস্তে উঠে অজু করে ঘরেই নামাজ পড়ে নেয়। আজ আর এই অবস্থায় মসজিদে যেতে পারবে না। নামাজ পড়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। কি রে অলক্ষীর বাচ্চা, বাজে কয়টা? উঠ, এত বেলা করে ঘুমালে বাজার করতে যাবে কে? বুয়ার রান্নার কাজে কে হেল্প করবে? উঠ, সাদিয়ার কলেজ আছে। রাধিকা বেগম কথাগুলো বলছে আর অনেককে পা দিয়ে নাড়া দিচ্ছে। যখন দেখতেছে অনেকের কোনো রেসপন্স নেই, তখন অনেকের গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারে। অনেক লাফ দিয়ে উঠে বসে। চাচিমার দিকে একবার তাকিয়ে বলে, চাচিমা, আমার শরীরটা ভালো নেই, প্রচন্ড ব্যথা আর জ্বর, অনেক গা পুড়ে যাচ্ছে, প্লিজ অন্য কাউকে দিয়ে কাজগুলো করান। নিলয়ের কথা শুনে রাধিকা বেগম আগুন হয়ে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, অলক্ষীর বাচ্চা, কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, যা কাজ কর গিয়ে। এগুলো অজুহাত দেখালে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। অনেক দেখলো ওনার সাথে শুধু শুধু তর্ক করে কোনো লাভ নেই, কাজ করতেই হবে, তাই কথা না বলে কাজে লেগে পড়ি। অনেক, এই অনেক, কোথায় তুই? আমার ঘরে চা নিয়ে আয় তো। সকাল কখন হয়ে গেছে, আমি এখনো চা পাইনি। আম্মু কি তোকে এমনি এমনি মারছে? চা নিয়ে আয়। সাদিয়ার কথায় অনেক তাড়াতাড়ি করে চা বানিয়ে সাদিয়ার রুমে যায়। সাদিয়ার চোখ কুচলিয়ে অনেকের দিকে তাকিয়ে বলতে লাগে, তোকে বলছে আমাকে ভালোবাসতে, কিন্তু তুই কি করলি? আমার মুখের ওপর না করে দিলি। তোর দ্বিগুণ কষ্ট করতে হবে। যদি আমার প্রস্তাবে রাজি থাকতি, তাহলে আম্মুর মাঠ থেকে তোকে আমি বাঁচাতাম। অনেক বলল, তুই আমার ছোট বোন হোস, ভুলে যাস না, তোকে আমি ছোট বোনের মতোই দেখি, তাই এগুলো কথা আর কখনো মুখে আনবি না। ছোট হয়ে একে তো আমাকে তুই করে বলছিস, আবার এগুলো কথা বলতে লজ্জাও করে না। অনেকের মুখ থেকে এগুলো শুনে সাদিয়া রেগে মেগে আগুন হয়ে যায়। চিল্লিয়ে বলে, তোর কত বড় সাহস আমাকে কথা শোনাস? আজকে আম্মুর হাত থেকে তোর মার খাওয়াতেই হবে। কথাগুলো বলে সাদিয়া এমন একটা কাজ করে যা অনেক কল্পনাও করেনি। তাকে মার খাওয়ানোর জন্য এমনটা করবে আশাও করেনি।
সাদিয়া অনেকের হাত থেকে চায়ের কাপটা নিয়ে ফ্লোরে সজোরে ফেলে দেয়, যার ফলে চায়ের কাপটা টুকরো টুকরো হয়ে যায়। ফেলার সাথে সাথে রাধিকা বেগমকে ডাকতে থাকে। কাপ ভাঙার আওয়াজ সাথে সাদিয়ার চিল্লানোর আওয়াজ শুনে তড়িঘড়ি করে সাদিয়ার রুমে এসে দেখে ফ্লোরে 4 কাপ চিটিয়ে আছে। সাদিয়া বলল, আম্মু, এই ছোট লোকের বাচ্চা চায়ের কাপটা ফেলে ভেঙে ফেলেছে, একটুখানির জন্য আমার শরীরে পড়েনি। আরো বলেছে আর নাকি তোমাদের দেওয়া কাজ করতে পারবে না। রাধিকা বেগম বলল, কি বললে অলক্ষীর বাচ্চা, তোকে বসে বসে খাওয়াচ্ছি, এটাই তো অনেক। একটু ঘরের কাজ করিস, এতেই হাঁপিয়ে যাস। বুঝতে পারছি, কি আর করবি, কি আর করবি, মা বাপের মতো এখন চাচাটাকেও খেয়ে ফেলার ধান্দা। তুই তো ছেলে মানুষ, কাজকর্ম করে খেতে পারিস, তবুও কেন চাচার অন্ন ধ্বংস করছিস? আজকে তোর খবর আছে, আমার এত শখের কাপটাকে ভেঙে দিলি। কথাগুলো বলে রাধিকা বেগম রুম থেকে বের হয়ে যায়। আর সাদিয়ার মুখে বিশ্বজয়ের হাসি। সে তাকে অপমান করা শাস্তি দিতে পেরেছে। সাদিয়া বলল, আমার কথা মেনে যদি আমাকে ভালোবাসতি তাহলে আজ রাজার হালে থাকতি। দেখি এখন আম্মুর হাত থেকে তোকে কে বাঁচাই। অনেক ভাবতেই পারছে না সামান্য জেদের জন্য তাকে কিভাবে ফাঁসালো। মনে মনে তার খুব খারাপ লাগে। এই মানুষগুলোই সে তার নিজের খুব কাছের মনে করে, কারণ তারা ছাড়া অনেকের আপন বলতে আর কেউ নেই। অনেক মাথাটা নিচু করে রুম থেকে বের হতেই দেখে রাধিকা বেগম বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সে জানে এখন যত কিছুই করবে না কেন রাধিকা বেগম তাকে মারবেই, তাই মাথাটা নিচু করে দাঁড়ায়। আজকেও রাধিকা বেগম অনেককে মেরে মেরে আধমরা করে ফেলে। কালকের মারের জায়গাগুলোও এখনো শুকায়নি, আর আজকেও সেম ভাবে পিটালো। কালকে রাতে কিছু খায়নি, আর সকালেও আবার মার খেয়ে নিল। অনেক আস্তে আস্তে উঠে নিজের রুমে গিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফিরে প্রায় দুপুরের দিকে। কাল রাত থেকে কিছুই পেটে পড়েনি, শরীরটা একেবারে দুর্বল। আস্তে আস্তে উঠে রান্না করে খাবার কিছু আছে কিনা দেখতে যাই। অনেক খোঁজাখুঁজির পর এটো ভাত তরকারি পাই। কিছু করার নেই, এগুলোই খেতে হবে। খাবার খেয়ে রুমে গিয়ে একটু পড়তে বসে। আজকে তাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা ছিল। বিকেলে 2টা টিউশনি করে একটা গার্ডিয়ানের বাবা খুবই ভালো। অনেককে আর্থিক অবস্থার কথা জেনে অনেককে তিনি ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবেন বলেছে। ভার্সিটির প্রিন্সিপাল নাকি লোকটার বন্ধু হয়। আজকে রাধিকা বেগমের জন্য পারল না। রাত 9টা ছুঁই ছুঁই কলিং বেল বেজে ওঠে। অনেক বুঝতে পারে তার শাশু এসেছে। দরজা খুলে দিতেই আকরাম সাহেব অনেককে দেখে একটা হাসি দেয় আর বলে, কেমন আছিস বাবা? কালকে রাত থেকে দেখি না, তোর শরীর নাকি অসুস্থ, মেডিসিন নিয়েছিস? অনেক তার শাশুর দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। এই মানুষটা তাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু চাচিমা তাকে দেখতেই পারে না। কেন দেখতে পারে না? অনেকের অজানা। চাচুর কথায় অনেক সরু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ চাচু, শরীর ভালো আছে। আর বাইরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবে নাকি ঘরে আসবে? অনেকের কথায় আকরাম সাহেব শব্দ করে হেসে দিয়ে বাসায় প্রবেশ করলেন। আকরাম সাহেবের সাথে অনেকের এত ভাবসাব দেখে রাধিকা বেগমের মাথা গরম হয়ে যায়। এই ছোট লোকের ছেলেটাকে এত কেন আদর স্নেহ করে তার জানা নেই। নিজের মেয়ে সাদিয়াকেও এত আদর স্নেহ করে না যতটুকু অনেককে করে। তাই রাধিকা বেগম অনেককে দেখতে পারে না। উনি চাই অনেককে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয়, যদি অনেক চলে যায় তাহলেই তারা বাঁচে। অনেকের বদলে সাদিয়াকে তিনি আদর স্নেহ করবেন, কিন্তু না, অনেককে কোনোভাবে সরানো যাচ্ছে না। এত মারার পরেও টু শব্দ পর্যন্ত করে না। রাতে তারা সবাই খেতে বসেছে, কিন্তু আকরাম সাহেব অনেককে ডেকেই যাচ্ছে। অনেক রুমে বসেছিল, কারণ রাধিকা বেগম না করে দিয়েছে, তাদের সাথে বসে খেতে পারবে না। অনেক আসে না দেখে আকরাম সাহেব নিজেই অনেকের কাছে যেতে চাইলো। সাদিয়া বলে ওঠে, আব্বু, এত আহ্লাদ দেখানোর কি আছে? অনেক খাবে না এখন বলতেছে, তারপরেও কেন জোর করতেছ? কই, আমাকে তো কোনোদিন এভাবে বলনি। পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর। সাদিয়ার কথায় আকরাম সাহেব দাঁত কটকট করে তার দিকে তাকিয়ে বলল, এসব কি ধরনের কথা? পরের ছেলে মানে? অনেক আমার আপন বড় ভাইয়ের ছেলে। নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস। অনেক তোর বড় ভাইয়া হয়, আর অনেককে না নিয়ে খেলে আমার খারাপ লাগে। সারাদিন একটা বার তোদের সাথে খেতে বসতে পারি, তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। আর অনেককে ভাইয়া বলে ডাকবি, মনে থাকে জানো। আকরাম সাহেবের কথায় সাদিয়া খুব অপমান বোধ করে। এই ছোট লোকটার জন্য তার আব্বু আজ তাকে কঠোর গলায় কথা বলল। মনে মনে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবেই। আকরাম সাহেব গিয়ে দেখে অনেক শুয়ে আছে। উনি অনেককে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায়। পরের দিন সকালে অনেক খুব লেট করে ঘুম থেকে ওঠে, কারণ সবার অগোচরে অনেক পড়তে বসে। রাত 3টা পর্যন্ত পড়ে বিছানায় গায়ে লিয়ে দিতেই রাজ্যের সমস্ত ঘুম যেন অনেককে ঘিরে নিয়েছে। ঘুম ভেঙে যায় 7টার দিকে। বিছানা থেকে যেই উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায়। আসলে অনেক কখনো দরজা লাগিয়ে ঘুমায় না,
আর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া। এত সকালে তার রুমে সাদিয়াকে দেখে বেশ অবাক হয়। তার থেকে বেশি অবাক হয় সাদিয়ার হাতে থাকা জিনিসটা দেখে। সাদিয়ার হাতে ছিল। তো এভরিওয়ান, যদি গল্পটির নেক্সট পার্ট চাও তো ভিডিওতে 5K লাইক কমপ্লিট করে দাও, আর বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দাও যে গল্পটা কন্টিনিউ করবো কিনা। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই এই গল্পের নেক্সট পার্ট আনা হবে। ধন্যবাদ।